আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবার স্নাইপার রাইফেল এই প্রসঙ্গটি নতুন করে বিতর্ক তৈরি করছে। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে যারা প্রভাবশালী বক্তা, তারা বিভিন্ন সভা সমিতি, সেমিনারে যারা বক্তব্য দিয়ে বেড়ান, তারা রাজনীতিতে এই মুহূর্তে যারা বিরোধী দলীয় আছেন, তারা দেশের বাইরে যারা কোনো অবস্থাতে জুলাই আগস্ট বিপ্লব এবং আওয়ামী লীগের যে পরাজয় বা পতন এটা মেনে নিতে পারেননি, তারা বারবার এই স্নাইপার রাইফেল এটি এখন সামনে আনার চেষ্টা করছেন। বিষয়টি খুবই স্পর্শকাতর, এজন্য আমি আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করব। প্রথমত হলো যে বাংলাদেশে যত অস্ত্র আসে, মানে অস্ত্র এবং গোলা বারুদ, সেটা পুলিশের জন্য হোক, আনসারের জন্য হোক, কিংবা সেনাবাহিনীর জন্য হোক, এটা নিয়ন্ত্রণ এবং তদারক করার একটা নির্দিষ্ট কমিটি আছে, একটি নির্দিষ্ট সংগঠন মানে রাষ্ট্রীয় বাহিনী আছে, মানে তারাই এই জিনিসগুলো করে থাকে। এমনকি পুলিশের যে অস্ত্র, পুলিশের যে আর্মস, অ্যামুনেশন, যা কিছু আর্মির অ্যামুনেশন, সব কিছু একটা নির্দিষ্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, ফলে বাংলাদেশে বৈধভাবে যত অস্ত্র আমদানি হচ্ছে, যত গোলাবারুদ আমদানি হচ্ছে, যত বুলেট খরচ হচ্ছে, পাই প্রত্যেকটা জিনিস একটা লেজারে মেনটেন করে রাষ্ট্রের একটি সংস্থা। এটা আপনারা জেনে রাখুন। 2 নম্বর হলো যে স্নাইপার যে রাইফেলটি, এই রাইফেল অনেকটা সাবমেশিন গান প্রকৃতির, AK-47 যে খুব বিখ্যাত, এই ক্যাটাগরির রেঞ্জের, এই ক্যাটাগরির বা এই রেঞ্জের বহু দূর থেকে এটি অটোমেটিক গুলি ছুড়তে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত, তাদের হাতে এই অস্ত্রগুলো দেওয়া হয় এবং বিশেষ সময়ে বিশেষ অপারেশনের জন্য সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তাদেরকে এই অস্ত্রগুলো দেওয়া হয়। ইন জেনারেল এই অস্ত্রগুলো সাধারণত ব্যবহার করা হয় না। দিস ইজ ওয়ান। এই অস্ত্রের যে গুলি 7.65 বোরের গুলি, এটি সাধারণ কোনো রাইফেল, মেশিন গান, সাবমেশিন গান বা অন্য কোনো যে আগ্নেয় অস্ত্র আছে এই অস্ত্রের মতো নয়। এই স্নাইপার রাইফেল এবং এই রাইফেলের যে গুলি, এটি একটা বিশেষ কার্যকারিতা আছে। ধরে নেওয়া হয় যুদ্ধের ময়দানে, মানে যারা এই অস্ত্র ব্যবহার করেন সরকারের পক্ষ থেকে, এই যুদ্ধকে উপলক্ষ করে এই অস্ত্রগুলো, গোলা বারুদগুলো সেই কোত, যেটাকে বলা হয় অস্ত্রাগার, সেই কোত থেকে বের করা হয় যদি রাষ্ট্র সেটা ব্যবহার করে থাকে। 2 নম্বর হলো যে এই অস্ত্র যারা চালাবেন, দেশি বা বিদেশি, তাদের সবারই ট্রেনিং থাকতে হবে। এই অস্ত্র সবাই চালাতে পারে না আর সবসময় দেওয়া হয় না, এইগুলো এক। 2 নম্বর হলো সরকারি বাহিনীর বাইরে এই মানের বা এই ধরনের অস্ত্র অনেক সন্ত্রাসী সংগঠনের হাতে আছে। আমাদের দেশে কোনো সন্ত্রাসীদের হাতে ইতিপূর্বে এই ধরনের অস্ত্র আমরা কখনো আছে বলে আমরা জানি না, আমরা দেখি না। স্নাইপার রাইফেল আমাদের দেশে কখনোই আমরা শুনিনি, হয়তো গোপনে 2-1 জনের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা ইন জেনারেলি শুনিনি। কিন্তু পাকিস্তানের যে সকল জঙ্গি গোষ্ঠী রয়েছে, আফগানিস্তানে যে সকল জঙ্গি গ্রুপ রয়েছে, ভারতের অনেকগুলো জঙ্গি গোষ্ঠী রয়েছে যাদের হাতে এই ধরনের স্নাইপার রাইফেল অহরহ তারা ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের IS, হিজবুল্লাহ, হামাস, এরপর হুতি যে বিদ্রোহী রয়েছে ইয়ামেনে, এরকম আরও অসংখ্য মধ্যপ্রাচ্যের বাইরে যেটা মধ্য এশিয়া রয়েছে, সেখানে হাজার হাজার জঙ্গি গ্রুপ রয়েছে যাদের হাতে এই ধরনের
স্নাইপার রাইফেল আছে এবং তারা একেবারে নিখুঁতভাবে, মানে এটার যদি রেঞ্জ, বিভিন্ন রকমের রেঞ্জ হয়, কখনো 1 কিলোমিটার, কখনো 2 কিলোমিটার, হয়তো আরও বেশি রেঞ্জের থাকতে পারে। আমি অস্ত্র বিশেষজ্ঞ নেই, ধরুন মিনিমাম 1 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায়, মানে একেবারে গুলিবিদ্ধ করতে পারে এইরকম পাকা শুটার হাজার হাজার নয়, লাখ লাখ শুটার সারা পৃথিবীতে আছে। বাংলাদেশে এরকম শুটার আছে, তবে বাংলাদেশে এই ধরনের শুটার হাতে গোনা, বাইরে খুব অল্প, কিন্তু বাহিনীগুলোর মধ্যে সেখানে এরকম আসলে পারফেক্ট যারা শুটার তাদের সংখ্যা খুব বেশি না, কিন্তু আছে। এই হলো স্নাইপার রাইফেল সম্পর্কে একটা মানে জেনারেল ধারণা। দ্বিতীয় যে বক্তব্য সেটা হলো জুলাই আগস্ট বিপ্লবের সময় এই স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে লোকজনকে গুলি করার জন্য। এখন প্রশ্ন হলো যে এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন করেছে, নাকি যারা রাজপথে বিপ্লবী ছিল তারা করেছে? এটা কি আওয়ামী লীগ করেছে, নাকি ছাত্রলীগ, যুবলীগ তারা করেছে সরকারি মদদে, রাষ্ট্রীয় মদদে? 3 নম্বর হলো এই কাজ করার জন্য কোনো দেশি শক্তি বা বিদেশি শক্তি, সেটা সরকারি হতে পারে অথবা বিরোধী দলীয় শক্তি হতে পারে, তো তারা কোনো বিদেশি শক্তিকে ভাড়া করে এনেছে কিনা। অর্থাৎ দেখা গেল যে আইএস থেকে এনেছে, আফগান থেকে এনেছে, পাকিস্তান থেকে এনেছে, বিভিন্ন দেশ থেকে তাদেরকে এই ধরনের অকারেন্স ঘটানোর জন্য এনেছে কিনা। আর এই অস্ত্রগুলো মানে যারা এই কাজ করেছে তারা নিয়ে এসেছিল কিনা, অথবা আমাদের দেশে এই অস্ত্র সরকারিভাবে যে আমদানি করা হয় সেখান থেকে এই অস্ত্রগুলো তাদেরকে দেয়া হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো সামনে চলে আসছে এখন। এরপর হলো যে এই অস্ত্রগুলো এখন কোথায় আছে, আর যারা এই স্নাইপার রাইফেলগুলো চালিয়েছিলেন তারা কতদিন বাংলাদেশে ছিলেন, এখন আছেন কতজন, আর কতজন চলে গেছেন। এই রাইফেলের যে ট্রেনিং প্রাপ্ত শুটার যারা আছেন তাদের সংখ্যা কত? দিস ইজ এ কোশ্চেন। এই প্রশ্নগুলো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এই কোশ্চেনের সাথে নানা রকম কনস্পিরেসি থিওরি চলে আসছে। সেই 2014 সন থেকে যে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে যে এই স্নাইপার রাইফেল এই গ্রুপ এবং এই শুটাররা জড়িত, এই কথাগুলো অহরহ নানাভাবে বলা হচ্ছে। এরপরে এই ক্ষেত্রে যে আত্মঘাতী কতগুলো বক্তব্য বা ঘটনা, সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা রূপে বা মন্ত্রীর দায়িত্বে যিনি ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, তার দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হলো যে তিনি যেটা বললেন যে তিনি এই আনসার সদস্যদেরকে দেখতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে অনেক আনসার সদস্য আহত হয়েছেন স্নাইপার রাইফেলের 7.65 বোরের যে রাইফেল, সেই রাইফেলের বুলেট দ্বারা। তো তিনি খুব আশ্চর্য হয়ে বলেছেন যে হাউ ইট ইজ পসিবল, এইগুলো তো সাধারণ মানুষের কাছে থাকে না, পুলিশের কাছেও নাই, কার কাছে আছে? আইএসএসের কাছে আছে, বিদেশিদের কাছে আছে, আর্মির কাছে আছে। হু ডিড ইট? এই জাস্ট প্রশ্ন করা শেষ, তার চাকরি শেষ। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে তিনি বোমা ফাটিয়েছেন একটা সাক্ষাৎকারে, সেটা হলো যে জুলাই আগস্ট বিপ্লব যখন চলছিল, আন্দোলন যখন চলছিল, তখন ক্যান্টনমেন্টের বাইরে যে সকল সাবেক সেনা কর্মকর্তাদের আবাসভূমি ছিল, যেমন মিরপুর ডিওএইচএস, বনানী ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, তারপরে মহাখালী নিউ ডিওএইচএস, এই সমস্ত এলাকাতে যারা বসবাস করছিলেন এবং তাদের যে ক্লাবটা আছে রাওয়া ক্লাব, এখানে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছিল। প্রতিদিন বেসামরিক লোকজন তো আন্দোলন করছে, আর যারা সাবেক সামরিক কর্মকর্তা তারা সিরিজ বৈঠক চালিয়ে যাচ্ছেন। তো এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। এর কারণ হলো যে 75-এর যে 15ই আগস্টের ঘটনা, 7ই নভেম্বরের ঘটনা,
এই সকল ঘটনা কিন্তু আসলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ঘটিয়েছেন, যারা অনেক অবসরপ্রাপ্ত, যারা অনেকে সামরিক বাহিনী থেকে বহিষ্কৃত, তাদেরই একটা সংগঠন এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং এর আগে যে কয়টি যাকে বলা হয় আমাদের দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে কিংবা ১/১১ হয়েছে, সেখানে সাবেক সামরিক কর্মকর্তাদের একটা বিরাট ভূমিকা আছে। ফলে ওই সময়টাতে সেই ডিওএসএসগুলোতে যাওয়া হচ্ছিল বা রাওয়াতে যাওয়া হচ্ছিল, সেটি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন ছিলাম এবং সবাই খুব আগ্রহী ছিলাম যে আসলে সেখানে কী হচ্ছে। তো আমরা যখন দেখলাম সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তিনি মিছিল করছেন, তারপর রাওয়া ক্লাবের যিনি সভাপতি তিনি বৈঠক করছেন, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা। তো ওই সময়টাতে মোটামুটি ক্যান্টনমেন্টের মধ্যে আবার ক্যান্টনমেন্টের যে এলাকা রয়েছে এরিয়াতে, সেখানেও কিন্তু অনেক সামরিক কর্মকর্তা বসবাস করেন নিজেরা বাড়ি করে, বেসামরিক কর্মকর্তাদের বাড়িও রয়েছেন এবং তারা সবাই ওই সময়টাতে উদ্বিগ্ন ছিলেন। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব, সামরিক কর্মকর্তা, আগে উপদেষ্টা ছিলেন, নির্বাচন উপদেষ্টার আগেও তিনি ইলেকশন কমিশনার ছিলেন, লেখক, টেলিভিশন বক্তা, স্ট্রেট ফরওয়ার্ড, পরিচিত মুখ। তো তিনি সেই ওই বিপ্লবের সময় তিনি জাহাঙ্গীর গেট দিয়ে বের হচ্ছিলেন ক্যান্টনমেন্টের।